বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখান থেকেই আমার অনলাইন ক্লাস উপভোগ করছো, তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আমি যতক্ষণ তোমাদের সাথে থাকবো, তোমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটি উপলব্ধি করবে। শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে তিনি এই মহামারী ভাইরাসের মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তোমাদের সামনে আজকে শ্রেণী কার্যক্রম নিয়ে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের মোটামুটি দ্বিতীয় অধ্যায়ের স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, স্বাধীনতার ঘোষণা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মুক্তিযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম, এটি এমনি আমাদের কাছে আসেনি। এটির জন্য আমাদেরকে অনেক সংগ্রাম, অনেক আত্মদান করতে হয়েছিল। সেই ইতিহাস ইতিমধ্যেই তোমাদের সামনে প্রকাশিত হয়েছে। আমি আমার এর আগের শ্রেণী কার্যক্রমগুলোর মধ্যে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীবৃন্দ, 1971 সালের 25 মার্চ অপারেশন চাষলাট শুরুর পূর্বে বঙ্গবন্ধু তার ঘনিষ্ঠ সহযোগীদের সাথে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাকিস্তানি বাহিনীর আক্রমণ করলে তা প্রতিহত করার নির্দেশও দেন। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন ও মুক্তিযুদ্ধের সময়ে করণীয় কিছু দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ সেদিন বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগেই অর্থাৎ 25 মার্চের রাত্রে দিয়ে গিয়েছিলেন। শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্র কাননকে নামকরণ করা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন করা, এই লক্ষ্যে 1970 সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদেরকে নিয়ে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশের সরকার। এই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ। মুজিবনগর সরকারের কাঠামোটা ছিল এরকম: রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ নজরুল ইসলাম এবং তিনি বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী HM কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ। অর্থাৎ এই ছোট্ট পরিসরে মুজিবনগর সরকার উল্লেখিত ব্যক্তিদেরকে নিয়েই সেদিন এই সরকারের কাঠামো দাঁড় করা হয়েছিল।
স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য সেদিন একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছিল। ন্যাশনাল আওয়ামী পার্টির মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টির অধ্যাপক মুজাফফর আহমেদ, কমিউনিস্ট পার্টির কমরেড মনি সিং, জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন, ও খন্দকার মুস্তাক আহমেদ, যিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন, কে নিয়ে মোট 6 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। আর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানী। এবার আসো আমরা দেখিনি মুজিবনগর সরকারের কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল। 1970 সালের সাধারণ নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। বাঙালি কর্মকর্তাদের নিয়ে এই সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করছিলেন। এতে মোট 17টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। আর এই মন্ত্রণালয় বা বিভাগগুলো ছিল প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব ও অভ্যর্থনা শিবির কেন্দ্র। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, স্টকহোম প্রভৃতি বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে এইসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে। সরকার বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্বের জনসমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করেন। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সরকার সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে 11 জন সেক্টর কমান্ডারও নিয়োজিত করেছিলেন। এছাড়াও বেশ কিছু সাব সেক্টর এবং 3টি ব্রিগেড ফোর্স গঠন করেছিলেন। এইসব বাহিনীতে পাকিস্তান থেকে আগত সেনাবাহিনীর কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের কি ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য, মুক্তিযুদ্ধের গতিশীলতা আনয়ন করার জন্য, সর্বোপরি একটি দেশকে স্বাধীন করার জন্য সেদিন আপাময় জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের পর প্রত্যেকেই যার যেখানে যে অবস্থা আছে শত্রুমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। আমরা এখন দেখব সেই সাধারণ জনগণ এবং পেশাজীবী যারা আছেন তারা কি ভূমিকা রেখেছিলেন। 71 সালের 25শে মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা, পুলিশ, ইপিআর সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বিনা প্রতিরোধে পাকিস্তানি সেনাবাহিনীকে বাঙালি ছাড় দেয় নাই। দেশের জন্য যুদ্ধ করতে বহু মুক্তিযোদ্ধা বিভিন্ন রণাঙ্গনে শহীদ হন, আবার অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তাই মুক্তিযোদ্ধাদের
এই ঋণ কোনোদিন শেষ হওয়ার নয়। জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান হিসেবে মনে করে মুক্তিযোদ্ধার দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ মনে করে যুদ্ধে যোগদান করেছিল। তারা ছিলেন দেশপ্রেমিক, অসীম সাহসী এবং আত্মত্যাগে উদ্বুদ্ধ যোদ্ধা। মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করে। তাই এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধও বলা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। তাই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রছাত্রী, পেশাজীবী, নারী, সাংস্কৃতিক কর্মী এবং সর্বস্তরের জনগণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করে। আমরা এবার দেখব রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, 25শে মার্চের পর রাজনৈতিক নেতৃত্ব সংগঠিত হয়ে সরকার গঠন, মুক্তিবাহিনী গঠন, বিদেশে জনমত সৃষ্টি ও সমর্থন আদায়, যুদ্ধের অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং জনগণের মনোবল অটুট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন রাজনৈতিক দল। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান, ভারতের 1 কোটি শরণার্থী ত্রাণ ও আশ্রয়ের ব্যবস্থা, মুক্তিযোদ্ধা ও গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা এবং মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনায় আওয়ামী লীগ ছাড়াও প্রগতিশীল রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে উল্লেখযোগ্য ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, কমিউনিস্ট পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস ইত্যাদি। এইসব দলের নেতা ও কর্মীরা অনেকেই সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা, এখানে আরেকটি কথা স্পষ্ট বলা দরকার যে মুক্তিযুদ্ধে আমাদের রাজনৈতিক দল যেভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, আবার কিছু কিছু রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতাও করেছিলেন। বাংলাদেশের অভ্যন্তরে পাক বাহিনীর সমর্থনে মুসলিম লীগ, জামায়াত ইসলামী, পিডিপি সহ কতিপয় দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। দলগুলো শান্তি কমিটি, রাজাকার আল বদর আল শামস নামক বিশেষ বাহিনী গঠন করে। এইসব বাহিনী হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, নারীর সম্ভ্রমহানির মতো মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। স্বাধীনতা বিরোধী এই বাহিনীগুলো মুক্তিযোদ্ধা ছাড়াও বাঙালিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে 1971 সালের 16 ডিসেম্বর পরিকল্পিতভাবে এই দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। আমরা আজকে এই আলোচনায় আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে, যেমন মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ সহ
আরও কিছু আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে আমি আমার আলোচনা শেষ করব। তার আগে তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা বাসায় থাকবে, বিনা প্রয়োজনে বাসায় বাইরে যাবে না, বাসায় থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আমি আমার অনলাইন ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ।